বাংলাদেশিদের মুখে থুতু ফেলে, বাংলাদেশি মুসলিমদের মুখে থুতু ফেলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। এমন মন্তব্য করার পরেও কি আমরা তাদের এসব কথা সহ্য করা উচিত? ফাইট তো করব না, ফাইট করার আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের অবস্থানটা ভারতের, আমাদের পার্শ্ববর্তী দেশের এমন একটা জায়গায় রয়েছে, আমরা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারি। কিন্তু আমরা শান্তিপ্রিয় একটা দেশ, এই বাংলাদেশের মানুষ শান্তি চায়, প্রতিবেশী দেশের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু তাদের যে টার্গেট করে করে আমাদেরকে ইনস্টিগেট করা, প্রভোগ করা, তাদের সাথে ফাইটিং মোডে যাওয়ার, এটি আসলে কোনো না কোনো উপায়ে নিরসন করা উচিত। আমি কিছু কথা বলবো আপনাদেরকে, তাদের সাথে কিভাবে ডিল করা উচিত, তাদের সাথে আমরা কি পরিস্থিতিতে রয়েছি, সামনে কি করা উচিত, আর বাস্তবতা কি, আমি এগুলি একটু কথা বলতে চাই। কারণ একটু আগে আমি যখন স্ক্রল করছিলাম ফেসবুক, সেখানে দেখলাম হিমন্ত শর্মা বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বলছে যে, মমতা ব্যানার্জি, তোমার বঙ্গে মুসলিমরা কিভাবে থাকে আমরা দেখি, তুমি আসো, আসামে আসো, সেখানে ডিটেনশন ক্যাম্প, জেলখানায়, ভয়ঙ্কর জেলখানায়, যেখানে নিয়ে বিনা বিচারে যাকে তাকে ধরে নিয়ে রাখে, এই ডিটেনশন ক্যাম্পের মধ্যে বলতেছে যে সেখানে কোনো হিন্দু নেই, কোনো ভারতীয় নেই, সেখানে সব বাংলাদেশি মুসলিম, বাংলাদেশি হিন্দুও না, সে বাংলাদেশি মুসলিম। তার তার টার্গেট কিন্তু বাংলাদেশ না, তার টার্গেট কিন্তু কি অন্যায়ের উপরে বেসিস করে সেখানে রাখার যে তার পলিসি, সেটিও না। সে কথা হলো, মুসলিম যেখানে আছে, মুসলিম যাকে পাবে তাকেই ঢোকানো হচ্ছে। আমি আসলে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে কখনোই আমাদের প্রতিবেশী অথবা আমাদের দেশে থাকা, যে আমাদের দেশে যারা আছে, আমাদের দেশে থাকা কি, আমরা সবাই বাংলাদেশি, হিন্দুদেরকে কখনোই আমরা হিন্দু অথবা মুসলিম হিসেবে দেখি না। প্রতিবেশী, তারাও বাংলাদেশি, আমরা সমানভাবে বাংলাদেশি, এভাবে দেখতে চাই। একসাথে বড় হয়েছি হিন্দু বন্ধুদের সাথে। কিন্তু এই পার্শ্ববর্তী একটা অসভ্য দেশ, একটা অমানবিক দেশ, এই দেশটার যে আমাদের পার্শ্ববর্তী যে প্রদেশগুলি রয়েছে, এদের যে শীর্ষস্থানে যে নেতাগুলি রয়েছে, এদের কারণে আমরা আসলে প্রতিবেশীও সুন্দর সম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। এরপরে দেখুন বাংলাদেশের ভূমিকাটা কি। এর আগেও সে বাজে বাজে মন্তব্য করেছে। কি ভূমিকা রাখতে পারছে বা কি ব্যবস্থা নিতে পারছে এদের বিরুদ্ধে? আমাদের দেশের সামান্য একটা ছেলে কিছুদিন আগে একটা মন্তব্য করছিল যে জুলাই যোদ্ধা, সে আগে তখন কিছু ছিল না, এখন এমপি হয়েছে, তার ব্যাপার, সে একটা মন্তব্য করছিল, তার ব্যাপারটা নিয়ে সেন্ট্রাল পর্যন্ত ক্ষেপে উঠছিল, ক্ষুব্ধ হয়েছিল। বাংলাদেশের জায়গা থেকে এরকম আমাদের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, আরো দুঃখ লাগে কি জানেন? আরো দুঃখ লাগে এই, লজ্জারও তো সীমা থাকা উচিত। আত্মসম্মান বোধ বলে কিছু আছে? শুধুমাত্র নিজেদের ভিতরে, নিজেদের দলীয় কারণে, আভ্যন্তরীণ কারণে কিভাবে একের পাছায় একে বাঁশ দিবে, সেই ধরনের ধান্দাবাজ হলো আমাদের দেশের মানুষ। আজকে আমি কথা বলি এত বছর, কোনো কারণে আমার একটু ভুল হবে, আমার পাছা দিয়ে বাঁশ দিয়ে আমাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হবে, নিজেদের মধ্যে এই প্রতিযোগিতা সবসময় থাকে আমরা। অথচ নিজেদের ইউনাইটেড যে একটা দৃষ্টিভঙ্গি থাকা উচিত জাতীয় ইস্যু অথবা জাতীয় স্বার্থের জন্য, সেখানে আমরা খুবই দুর্বল। আজকে দেখলাম প্রত্যেকটা, গত দুদিন ধরে প্রত্যেকটা জাতীয় পত্রিকা এবং সরকারের, আপনি চিন্তা করেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী কত গুরুত্বপূর্ণ, তিনি খুশি সেলিব্রেশন করছেন যে ভারতের ভিসা এখন বাংলাদেশের জন্য সবভাবে উন্মুক্ত করছে। মনে হয় যেন কি একটা বিষয় আমরা পেয়ে গেছি। ভারতের ভিসা পাওয়ার বিষয়টি এখন পররাষ্ট্রমন্ত্রীর মতো ব্যক্তি, তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে লিখছে, এবং আমাদের দেশের প্রথম সারির পত্রিকাগুলি যে ভারত যাওয়া আমাদের জন্য এখন উন্মুক্ত হয়ে যাচ্ছে। কেন রে ভাই? ভারত গিয়ে কি করবেন আপনি? ভারত যান, প্রতিবেশী দেশ হিসেবে। আমি জীবনে প্রায় 30-40টা দেশ ঘুরছি, কাছাকাছি কম বেশি। আমি আমার যোগ্যতা ছিল বলে, সময় ছিল বলে গেছি। কিন্তু ভারতে কি জন্য যাই? সেখানে গেছি আমি বিভিন্ন দেশে কি জন্য, যে ঘুরতে গেছি, নিজের একটা শখের আপনার বিষয় ছিল, সেটা পূরণ করে এসেছি। আমরা ভারতে কি ঘুরতে যাই শুধু? ভারতে আমরা টাকা খরচ করতে যাই। আপনি দেখবেন বিশ্বের সব দেশেই যাদের টাকা আছে তাদেরকে ভিসা দেয়, এটাই নিয়ম। কিন্তু ভারতে আমাদেরকে ভিসা দেওয়াটা একটা দয়া মনে করছে। আমরা কি জন্য যাই? আমরা কি ওখানে কি চাকরি করতে যাই? আমি তো শুনিনি কেউ কখনো ভারতে চাকরি করে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী জীবন যাপন করতেছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, কই আমি তো শুনিনি ভারতে গিয়ে কেউ চাকরি করে আমাদের দেশে রেমিটেন্স আনতেছে। বরং ভারতের তৃতীয় বৃহত্তম রেমিটেন্স আমাদের বাংলাদেশ থেকে ভারতে যায়। এরপরে বাংলাদেশের মানুষ সেখানে শপিং করতে যায়, চিকিৎসা করতে যায়, সেখানে মাঝে মধ্যে আমরা হানিমুন করতে যাই, ঘুরতে যাই।
আমরা সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য এই কয়েকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রতি বছর বিলিয়ন ডলার আমরা সেখানে দিয়ে আসি। ওয়াই? আপনারা কেন ওপেন করছেন এটিকে? এই কাপড় চোপড় কেনার জন্য আমাদের বাংলাদেশে যে কোটি কোটি মানুষ রয়েছে যারা বেকার, তাদেরকে এই কাজগুলি শিখিয়ে তাদেরকে কর্ম দিন, তাদেরকে সক্ষম করুন, তাদেরকে গড়ে তুলুন, ট্রেন্ড আপ করুন যে তোমাদের পোশাক তোমরা বানাও। আমাদের কোটি কোটি মানুষের পোশাক, আমরা গার্মেন্টসের পোশাক বিক্রি করে সারা পৃথিবীতে আমাদের অবস্থান শীর্ষে। আমরা কেন আমাদের পোশাক কেনার জন্য কলকাতা যাব অথবা ইয়েতে যাব, ভারতে যাব? কেন কেন উৎসাহ দিচ্ছেন? কিসের এই ভিসা হলে পরে আপনার আমার কি যায় আসে? ভারতের ভিসা, মালয়েশিয়া যান, অন্যান্য দেশে যান, তারা তো কখনো আমাদের সাথে এই ধরনের ব্যবহার করে না। এই ভিসা দেওয়ার মাধ্যমে আপনার কি ধরনের সম্পর্ক প্রস্তুত করতে চাচ্ছেন? এরপরে চিকিৎসার নামে প্রত্যেকটা বাংলাদেশকে তারা টার্গেট করে। ওইখানে গেলেই বাংলাদেশের নাম শুনলেই সবগুলিকে একপাশ করে সেখানকার তাদের স্থানীয় মানুষদের এক ধরনের কস্ট ধরে, এক ধরনের ট্রিটমেন্ট করে। আর বাংলাদেশে শুনলে সবাইকে কমপক্ষে লাখের উপরে বিল ধরাবার দেওয়ার জন্য একটা সিন্ডিকেট রয়েছে সেখানে। আমাদেরকে বোকা পেয়েছে। কেন আমরা এই বিষয়গুলিকে বুঝি না? আমাদের টাকা খেয়ে, আমাদের টাকা পড়ে, আমাদের টাকা ইয়ে করে আমাদেরই সমালোচনা করে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার এটা বলবার সময় এসছে। আমরা রাজনৈতিকভাবে আমাদের দেশে তো বিভিন্নভাবে আমাদের গণতন্ত্রকে চুরমার করে দিয়েছে, আমাদেরকে আমাদের দেশের পুরো সার্বভৌমত্বকে প্রশ্ন সম্মুখীন করেছে তারা, ইয়ে করে ষড়যন্ত্র করে, সেটি তো আছেই। এর উপর আবার এখন আপনারা দ্বিপাক্ষিক সম্মানের একটা সম্পর্ক থাকবে, কিন্তু এরকম অসম্মান মন্তব্যের পর তাদের সাথে শুধুমাত্র তাদের স্বার্থ রক্ষার জন্য যে ধরনের বিষয়গুলি এখন সামনে আসছে, এটি কোনোভাবে উচিত না। আপনারা রাজনীতিতে স্বার্থ রক্ষার জন্য আবারও যদি পূর্বের পথে হাঁটেন, মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। এটা মনে রাখুন, কথাটা বলে রাখলাম, মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। দ্বিপাক্ষিক সম্পর্ক থাকতেই হবে। আমি অবশ্যই চাই ভারতের সাথে আমাদের সুন্দর সম্পর্ক থাকুক এবং স্বচ্ছ ন্যায়ের ভিত্তিতে, দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে থাকুক। বাট এটি কোনোভাবেই আর শোষণের ভিত্তিতে নয়, এটি কোনোভাবে দয়ার ভিত্তিতে নয়। প্লিজ প্লিজ বি অ্যাওয়্যার। আপনারা আর নিজেদের মানে অস্তিত্বকে ধ্বংসের জন্য আর কোনো প্লট তৈরি করবেন না। আর অবশ্যই এই হেমন্ত শর্মা যিনি রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী, সে দায়িত্বশীল, এমন না যে সে সাধারণ কোনো নেতা, সে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। তার এই বক্তব্যের জন্য তাকে অবশ্যই আমাদের কূটনৈতিকভাবে তার কাছ থেকে জবাবদিহি করা উচিত। থার্ড যে বিষয়টি আমি বলে শেষ করছি, আমি দেখলাম আমাদের দেশের কিছু মানুষ সেখানে গিয়ে আটকে পড়ে আছে। তারা অবৈধভাবে গেছে না কি বৈধভাবে গেছে এখনো পর্যন্ত আমার কাছে শিওর না। আমাদের ফেস দ্য পিপল আমি একটা রিপোর্ট দেখেছি যে সেখানে দেওবন্দ মাদ্রাসায় গেছে পড়াশোনা করতে। আরে ভাই, মাদ্রাসায় গেছেন, মাদ্রাসা তো বাংলাদেশেও আছে, যান দেওবন্দ যান, আপনাদের কি কি জানি ভালো লাগে আছে ওখানে, জানি না। আপনি যে গেছেন, গিয়ে আটকান কেন? আর আটকানোর পর আপনারা যে সেখানে গেছেন, সেখানে আপনাদেরকে টেক কেয়ার করবার মতো কি অথরিটি নাই? দেওবন্দের আপনার একবার দেওবন্দে গিয়ে যে বিশাল কর্ম করে আসবেন, সেখানে যারা বিশাল কর্মের সার্টিফিকেট আপনাদেরকে দিবে, সেই অথরিটি কোথায়? তারা কি আপনাদেরকে দেখভাল করবে না? 2 বছরের আপনাদেরকে জেলে ঢুকিয়েছে, এরপর আপনারা এখন বিচারহীনভাবে আপনারা অতিরিক্ত 6-7 বছর করে জেলে আছেন। এই মানুষগুলির জন্য তো আমাদের প্রাণ পুড়ে, এটা তো আমাদের বাংলাদেশি। এদেরকে আনবার জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ করব, প্লিজ। প্রায় অনেক মানুষ দেওবন্দে পড়তে যাওয়ার পর বিভিন্ন কারণে তাদেরকে ভারতীয় জেলে আটকে রাখা হয়েছে। আমি মনে করি যদি অবৈধভাবে গিয়ে থাকে, একদম ঠিকই করেছে। ভারতে কি জন্য আপনি অবৈধভাবে যাবেন? ওয়াই? সবসময় এই সীমান্তের কাছাকাছি আপনারা কেন যাবেন ওখানে? হ্যাঁ, লজ্জা শরম নাই আপনাদের? আমাদের বাংলাদেশের মানুষ চেয়ে ভালো আছে এই আমাদের পার্শ্ববর্তী দেশের? হ্যাঁ, আমাদের জীবনযাপন দেখলে তারা তো হয়ে থাকে। এগুলি বাদ দেন, মানে নিজের সম্মান নিয়ে থাকার চেষ্টা করুন। অতিরিক্ত হয়ে যাচ্ছে।